গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি সিরিজের একটি উপন্যাস বিজয়িনী তন্দ্রা। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। বিকেলের দিকে একবার বেড়াতে বের হওয়া ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বহুদিনের অভ্যেস। গাড়িটাকে খুব জোরে হাঁকিয়ে সে কিছুটা ইতস্তত ঘুরে বেড়ায়। তারপর সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি ফিরে নিজের কাজে মন দেয়। তবে কাজের চাপ খুব বেশি থাকলে আর বেড়ানো হয়ে ওঠে না। সম্প্রতি একটা জটিল ইনভেস্টিগেশন শেষ করে তার হাতে ছিল অখণ্ড অবকাশ। তাই সেদিন সন্ধ্যায় দেখা গেল তার মোটরটা চৌরঙ্গি পেরিয়ে সজোরে পার্ক স্ট্রিট ধরে ছুটে চলেছে। পার্ক সার্কাসের মোড়। দীপক গাড়ি থেকে নেমে ঢুকল একটা বড় স্টেশনারি দোকানে। অল্পক্ষণের মধ্যেই জিনিসপত্র কেনাকাটা শেষ করে গাড়িতে এনে রাখল। কিন্তু গাড়িতে আর উঠতে হলো না তাকে। হঠাৎ একটা ঘটনা তার মনোযোগ আকর্ষণ করতেই সে সেই দিকে ছুটে গেল দ্রুত গতিতে। বহু দূর থেকে ছুটে আসছিল একখানা প্রাইভেট কার, কিন্তু দ্রুত গতিতে ছুটে চললেও হর্ন বাজায়নি গাড়ির ড্রাইভার। ওধার থেকে একটি তরুণী মেয়েও ঠিক এই সময় রাস্তা পার হচ্ছিল। গাড়িটাও সেই সময়ে দ্রুত তার দিকে ছুটে আসছিল। এ ধরনের ঘটনার জন্য তরুণী আদৌ প্রস্তুত ছিল না। গাড়িখানাকে দ্রুত তার দিকে ছুটে আসতে দেখে কেমন যেন হকচকিয়ে গেল সে। গাড়িখানা ধূমকেতুর মতো ছুটে এসে ধাক্কা মারতে গেল তাকে। এ ধরনের ঘটনা দীপকের জীবনে প্রথম নয়। এত বড় মারাত্মক ঘটনা সামনে পড়েও তাই সে মোটেই বুদ্ধিভ্রষ্ট হয়নি। সে জানে মাথা ঠিক রেখে কাজ করাই এসব ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু। দীপক এক লাফে পথের মাঝে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে সজোরে টেনে নিল একপাশে। গাড়িটাও পাশ দিয়ে বেরিয়ে গেল তীব্র বেগে। মেয়েটি তরুণী। এভাবে যে পথের মাঝে সে একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে এ সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। দীপকের দিকে চেয়ে সে এবার বলল, উফ, আপনি না থাকলে যে কি হতো তা ধারণা করতে আমার মাথা ঘুরে যাচ্ছে। দীপক মৃদু হেসে বলল, আর একটু সাবধানে চলাফেরা করবেন তন্দ্রা দেবী। মেয়েটি অবাক। বলল, আমার নাম আপনি কি করে জানতে পারলেন বলুন তো? দীপক মৃদু হেসে বলল, আর কেউ না পারলেও ডিটেকটিভ দীপক চ্যাটার্জির কাছে এটা অসম্ভব নয় মোটেই। সে কি, আপনি প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি? ঠিকই ধরেছেন, নামটা ওই বটে, তবে প্রখ্যাত কিনা জানি না। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুবই আনন্দিত হলাম মিস্টার চ্যাটার্জি, কিন্তু এমনভাবে পরিচয়টা যে ঘটবে তা জীবনেও কোনোদিনই ধারণা করতে পারিনি। ওফ, এখনো বুকের ভেতরটা কাঁপছে। ভগবান সত্যি একজন বড় হিউমারিস্ট, কি বলেন আপনি তন্ত্রা দেবী? কিন্তু আমার নামটা কি করে জানলেন তা তো বললেন না। আমি কেন, তীক্ষ্ণ দৃষ্টি থাকলে যে কেউ ওটা বলতে পারত। আমি যখন আপনার হাত ধরে টানলাম তখনই আপনার হাতের আংটিটার দিকে আমার নজর পড়েছিল। ওতেই লেখা আছে তন্দ্রা, কিন্তু আপনার উপাধিটা জানবার সৌভাগ্য আমার হয়নি, তাই ডাকলাম তন্দ্রা দেবী। ও, হেসে ওঠে তন্দ্রা। আমার পুরো নাম শ্রীমতী তন্দ্রা গুপ্তা। ধন্যবাদ, কিন্তু এরপর থেকে আপনি আরও একটু সাবধানে চলাফেরা করবেন মিস গুপ্তা। কেন? এটা দুর্ঘটনা বলে মনে হয় না আমার। এর পেছনে রয়েছে সুগভীর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, আপনাকে পৃথিবী থেকে সরাবার উদ্দেশ্য ছিল ওদের। সে কি, কেন? আমাকে মেরে ফেলে কার কি উদ্দেশ্য সাধিত হবে? হয়তো এমন অনেক বিষয় পৃথিবীতে আছে যা আপনার কল্পনার বাইরে। রহস্যময়ভাবে হেসে ওঠে দীপক। কিন্তু তন্দ্রা কেমন যেন অন্যমনস্ক। যদি কখনো কোনো অসুবিধায় পড়েন আমার সাহায্য আপনি নিতে পারেন নির্বিবাদে। আমার দিক থেকে সব রকমের সাহায্য আপনি পাবেন। এই নিন আমার ঠিকানা। দীপক একখানা কার্ড তুলে দেয় তন্দ্রার হাতে। তন্দ্রা সেটা তার ভ্যানিটি ব্যাগে পুরে ফেলে। দীপক বলে,
এখন গাড়িতে উঠুন, আপনি যেখানে বলবেন সেখানে পৌঁছে দেব। তন্দ্রা আপত্তি করে, বলে, না না, আমি বাসেই যেতে পারবো। দীপক বলে, আপাতত এটুকু সাহায্য আপনি নিতে বাধ্য, কারণ ওই যে গাড়িখানা আপনাকে ধাক্কা দেবার চেষ্টা করেছিল, ওর মধ্যে এমন একজন লোককে আমি দেখেছি যার কথা চিন্তা করতে সাধারণ মানুষ ভয় পায়। আপনি এত মানুষকে ভয় দেখাতে পারেন? তন্দ্রা বলে, মিথ্যা ভয় নয় তন্দ্রা দেবী, ভগবান করুন আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন সেই শয়তান ব্ল্যাকমেলার, স্মাগলার, দস্যু বলবন্তের দৃষ্টি গিয়ে পড়ল আপনার উপর। দস্যু বলবন্ত? হ্যাঁ, আপনি তাকে পুরো চেনেন না তন্দ্রা দেবী। তার সমস্ত ইতিকথা আমার জানা, তাই তাকে এত বেশি ভয় করি আমি। যে পথ দিয়েও চলে তার দুপাশে ও রেখে যায় অজস্র ক্ষতচিহ্ন। থাক, ও সম্বন্ধে বেশি কথা বলে আপনার মন খারাপ করতে চাই না। যাক, কোথায় যেতে চান তাই বলুন। তন্দ্রা বলে, শ্যামবাজার। কোন রাস্তা? মোহনবাগান লেন, 23 নম্বর। বেশ, উঠুন আমার গাড়িতে। তন্দ্রার আপত্তি করতে সাহস পায় না, ধীরে ধীরে গাড়িতে উঠে বসে। দীপক জিনিসপত্রগুলো একপাশে সরিয়ে গাড়ি ড্রাইভ করে শ্যামবাজারের দিকে। কিন্তু তার পেছনে অনেকটা দূরত্ব রেখে আরেকটা গাড়ি যে তার গাড়িকে অনুসরণ করছে, এটা তন্দ্রার নজর এড়ালেও দীপকের নজর এড়াতে পারেনি। আঁকাবাঁকা কয়েকটা গলির গোলকধাঁধার মধ্য দিয়ে তীব্র বেগে গাড়ি ড্রাইভ করে দীপক যখন বড় রাস্তায় এসে পড়ে, তখন পেছনের গাড়ির আর কোনো অস্তিত্ব দেখা যায় না। তন্দ্রা অবাক হয়ে শুধু ভাবে, দীপক এমন অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছে কেন? নন্দনবাগান অঞ্চলের সাধারণ মানুষের কাছে মনোহর দেশাই একজন অতি পরিচিত ব্যক্তি। অবশ্য কোনো ব্যাপারেই বিখ্যাত লোক সে নয়, খ্যাতির আশাও সে রাখে না কোনো দিন। কিন্তু সাধারণের কাছে তার এই পরিচিতির মূলে রয়েছে সম্পূর্ণ অন্য একটা কারণ। সে বিষয়ে পরে আলোচনা হবে। মনোহর দেশাই লোকটা বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে তার প্রকৃতি কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। তার গোবেচারা নিরীহ ভাবভঙ্গি দেখলে সে যে গ্রাম্য লোক এবং অল্পদিন হলো কলকাতায় এসেছে, এমন কথায় মনে জাগা স্বাভাবিক। তার এই গুণটির জন্য সে পুলিশ বিভাগে ইনফরমারের কাজ পেয়েছিল। দীর্ঘদিন সে যোগ্যতার সঙ্গে এই কাজে বহাল ছিল। কিন্তু মনোহরের মনে ধীরে ধীরে অন্য কতগুলো চিন্তা মাথাচাড়া দিয়ে উঠল। যদি ইনফরমার কাজই করতে হয়, তবে পুলিশ বিভাগে কেন? তার চেয়ে বিভিন্ন বড়লোকের গোপন খবরাদি জেনে যদি তাকে ব্ল্যাকমেলিং করা যায়, তবে উপার্জন হতে পারে আরও বেশি। ইতিমধ্যে এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় মনোহর দেশাইয়ের মনের ভাব আরও সুদৃঢ় হয়ে উঠল। একদিন মনোহর হঠাৎ এক গুন্ডা দলের লোকের দ্বারা আক্রান্ত হল। অনেক কষ্টে সে এ যাত্রায় রক্ষা পেল বটে, তবে মনে মনে স্থির করল ইনফরমারের চাকরিতে আর একদিনও নয়। কোথায় কোথায় তাতে প্রাণ যাবার ভয়, অর্থপ্রাপ্তি সে তুলনায় অনেক কম, তার উপর লোকের অবিশ্বাসের পাত্র হয়ে দাঁড়ানো। অবশেষে সে একদিন পুলিশের কাজে ইস্তফা দিয়ে অন্য ব্যাপারে মনোযোগ অর্পণ করল। কিন্তু এই অন্য ব্যাপারটা যে কি, তা সাধারণ লোকের ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। নন্দনবাগান বস্তির এক কানাগুলির মধ্যে ছিল মনোহর দেশাইয়ের বাড়িটা। এই পাড়ার অধিকাংশই নিম্ন শ্রেণীর অশিক্ষিত লোক, তবে মাঝে মাঝে দোতলা বাড়িও দু একটা আছে। কিন্তু বাড়ির দিক থেকে মর্যাদা বেশি হলেও পেশা এবং শিক্ষা দীক্ষার দিক থেকে সকলেই প্রায় সমান। এই বস্তির 27-12 এ নম্বর বাড়িটা দোতলা হলেও একটু ভেতর দিকে। এই বাড়ির সামনে দিন কয়েক থেকে একখানা বড় মোটর এসে দাঁড়াচ্ছে। আশ্চর্য ব্যাপার, এই বস্তির ভেতর এমন জমকালো মোটর গাড়ি! ঘটনাটা মনোহর দেশাইয়ের নজর এড়ায়নি, আর এ ধরনের ঘটনা তার মতো সুচতুর ও ধূর্ত লোককে কৌতূহলী করে তুলল। এ বাড়িখানার মালিকের নাম বিনয়ভূষণ পাল। লোকটা চিরদিনই ছিল মধ্যবিত্ত শ্রেণীর,
একটা অ্যাটর্নি অফিসে কেরানিগিরির কাজ করে মাসে গোটা 80 টাকা মাইনে পায় সে। তার পক্ষে মোটর কেনা সম্পূর্ণ অসম্ভব। তাছাড়া তার নিকটতম আত্মীয় এমন কেউ নেই যে মোটরে চড়ে আসতে পারে। তাই বিনয়ের বাড়ির সামনে ঘন ঘন এই ধরনের মোটর এসে দাঁড়ানো সুচতুর মনোহরের মনোযোগ আকর্ষণ করল। তাছাড়া আজকাল বিনয় যেন সম্পূর্ণ অন্য মানুষে পরিবর্তিত হয়েছে। পরনের ময়লা ধুতিটা বিদায় নিয়েছে, আজকাল দামি তাঁতের ধুতি পরে, গায়ে সিল্কের পাঞ্জাবি চড়িয়ে, পায়ে লপেটা জুতো এঁটে সে যখন পথে বের হয় তখন যে কোনো লোক দেখলে বেশ ভালো করেই বুঝতে পারে যে লোকটির হঠাৎ প্রচুর অর্থপ্রাপ্তি ঘটেছে। ব্যাপারটা সাধারণ নয়, কেমন যেন রহস্যময়। বিগত দিনের পুলিশ ইনফরমার মনোহর ভাবল এবার যেদিন রাতে মোটর এসে দাঁড়াবে সেদিন তাকে গোপনে দেখতে হবে ভেতরের ব্যাপারটা কি। এরকম একটা দাও কাজে লাগাতে পারলে হাতে যে মোটা কিছু টাকা এসে পড়বে এ সম্বন্ধে সে নিশ্চিত। ভাবনার সঙ্গে কাজের খুব বেশি তফাৎ মনোহরের মতো লোকদের দেখা যায় না। তাই দিন তিনেক পরে একদিন সন্ধ্যার পর দেখা গেল মনোহরকে ধীর পায়ে বিনয়ের বাড়ির দিকে এগিয়ে যেতে। লক্ষ্য করলে দেখা যেত বিনয়ের বাড়ির ঠিক সামনে যথানিয়মে গাড়িখানা এসে দাঁড়িয়েছে। বিনয়ের বাড়ির পেছনে একটা প্রাচীর। মনোহর বাড়ির পেছন দিকে গিয়ে প্রাচীরটা পেরিয়ে এক লাফে বাড়ির মধ্যে গিয়ে পড়ল। তার গতিভঙ্গি দেখলে বোঝা যায় এ ধরনের কাজে সে খুব বেশি অভ্যস্ত। দোতলার ঘরে আলো জ্বলছে। নিশ্চয়ই বিনয় মোটর আরোহী আগন্তুককে ওই ঘরে বসিয়ে কথাবার্তা বলছে। মনোহর দোতলায় উঠল। দোতলার জানলা দিয়ে মনোহর উঁকি মারল। হ্যাঁ, ঘরের মধ্যে লোক মাত্র দুজন। একজন বিনয়, অন্যজনকে পেছন থেকে ঠিক চেনা যাচ্ছে না। গভীর মনোযোগের সঙ্গে মনোহর তাদের প্রতিটি কথা কান পেতে শুনতে চেষ্টা করল। শুনতে শুনতে মনোহরের সারা দেহে দেখা দিল রোমাঞ্চের রেখা। শিউরে উঠল তার সারা শরীর। কয়েকজন নিরীহের বিরুদ্ধে চলছে ঘোরতর চক্রান্ত। কয়েকজন লোককে নিয়ে গঠিত হয়েছে বিরাট একটা জটিল রহস্যজাল। কিন্তু কে যে সে চক্রান্তের নায়ক তা বোঝা গেল না তাদের কথা থেকে। আগন্তুকের মুখের সামনের দিকটা দেখা যাচ্ছিল না। পেছনের দিক থেকে তাকে দেখলেও কথাগুলো সব শুনতে পাচ্ছিল সে। বিনয়ের দিকে চেয়ে আগন্তুক বলল, তাহলে এ কোথায় থাকলো বিনয়? এই ছেলেটাকে তুমি তো কাজে পাঠাবে। বিনয় বলে, কিন্তু যদি ঠিকমতো ফাঁদ পাততে না পারি? যদির প্রশ্ন নয় বিনয়, এ কাজ তোমাকে করতেই হবে, মনে রেখো। চেষ্টা করতে হয়তো পারি, কিন্তু কথা দিতে পারছি না। চেষ্টার অসাধ্য কাজ দুনিয়ায় নেই। যদি কথা দিতে না পারো তো বলো, আমি অন্য চেষ্টা দেখি। না না, এ কি বলছেন আপনি? বিনয় কেমন যেন হকচকিয়ে যায়। তাহলে এবার তুমি কথা দিচ্ছ তো? হ্যাঁ, যতটা সম্ভব। বেশ, তোমার প্রাপ্য টাকার মধ্যে এই অগ্রিম 200 এক্ষুনি তোমার হাতে দিচ্ছি। বিনয় বিগলিত হাসি হেসে লোকটির হাত থেকে একতারা নোট নিয়ে পকেটে পুরে ফেলে। হঠাৎ আগন্তুক ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা চলি তাহলে বিনয়, প্রতিটি কথা যেন ঠিকমতো মনে থাকে। বিনয় বলল, আপনার প্রতিটি কথা অনুযায়ী ঠিকমতো কাজ করবার জন্য আপ্রাণ চেষ্টা করব স্যার। কিন্তু এ কি? আগন্তুকের মুখটা দেখে মনোহর চমকে উঠল। মনোহরের সারা দেহের উপর দিয়ে বিদ্যুতের প্রবাহ খেলে গেল যেন। এ নিশ্চয় সেই দুর্দান্ত দস্যু, স্মাগলার ও ব্ল্যাকমেলার বলবন্ত খা। কিন্তু বলবন্তের সঙ্গে বিনয়? অসম্ভব, অদ্ভুত যোগাযোগ। মনোহর ব্যাপারটা দেখে যতটা অবাক হলো, আনন্দিত হলো তার চেয়ে কম নয়। যাক, এবার একটা মোটা ফাঁদ পেতে বেশ 2 পয়সা রোজগার করা যাবে। মনোহরের মনে চকিত দ্বিধা। পুরনো দিনের পুলিশ ইনফরমারি চাঁড়া দিয়ে উঠল তার মনে। ওদের পুলিশে ধরিয়ে দিলে কেমন হয়? কিন্তু পুলিশ আর টাকাই বা দেবে? তার চেয়ে ভালোভাবে ব্ল্যাকমেল করতে পারলে বেশ মোটা দাও।
মনোহর সংকল্প স্থির করে পথে পা দিল। প্রবল উত্তেজনায় তার মাথাটা তখন রীতিমতো গরম হয়ে উঠেছে। গণেশ অ্যাভিনিউর উপর মিস্টার মনোহর পালিতের বিরাট অ্যাটর্নি অফিস। ঠিক বড় রাস্তার উপরেই একখানি 5 তলা বাড়ির 1 তলা জুড়ে তার অফিসটা চলেছে দীর্ঘদিন ধরে। অফিসের সাজসজ্জা আধুনিক, রুচিসম্মত। দামি মেহগনি কাঠের সব চেয়ার টেবিল, মাথার উপরে ফ্যান ঘুরছে, লিফটে ওঠানামা করছে লোক। অফিসের 2জন কেরানি আর একজন মেয়ে টাইপিস্ট দিবারাত্র কাজ নিয়ে ব্যস্ত। কেরানি দুটিকে মোটামুটি বিশ্বাস না করলে চলে না বলেই তাদের হাতে শুধুমাত্র ছোট ছোট কাজের ভার দেন মিস্টার পালিত। কিন্তু বড় বড় সব কাজের হিসাব নিকাশ রাখতে হয় লেডি টাইপিস্ট তন্দ্রাকে। সে অবশ্য কোনোদিন ওসব কাজে গাফিলতি দেখায় না। বেশ চালাক চতুর মেয়ে তন্দ্রা। সামান্য একটু ইঙ্গিত পেলেই কোন কাজ কিভাবে করতে হবে তা সে ভালোভাবে বুঝতে পারে। কিন্তু এত বড় অ্যাটর্নি ফার্মের মালিক হয়েও মিস্টার পালিতের মনে কোনো সুখ নেই, নেই কাজের প্রতি আকর্ষণ বা উৎসাহ। সবসময় তিনি যেন কি একটা ব্যাপারে চিন্তিত। বিষয়টা আর কিছুই নয়। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন মক্কেলের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা জমা রেখেছেন, এখন যদি সকলে তার পূর্ণ হিসাব চেয়ে বসে তবে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ঘাটতি দেখা যাবে। তিল তিল করে যে টাকা তিনি খরচ করেছেন তাই আজ একত্রে পর্বত প্রমাণ হয়ে উঠেছে। সেসব চিন্তায় রাতে মিস্টার পালিতের ভালো ঘুম হয় না। কিন্তু কোত্থেকে বা তিনি এই বিপুল অর্থ সংগ্রহ করে এই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন? এই ধরনের নানা চিন্তায় আর দুর্ভাবনায় মিস্টার পালিতের বিনিদ্র রাত কাটে। উপায় যে তিনি একটা স্থির করেননি তা নয়, তবে সে উপায় যে কতটা সফলতা অর্জন করতে তিনি পারবেন তা আজও মিস্টার পালিত স্থির করে উঠতে পারেননি। তাই আজ দিন 3 থেকে দেখা যাচ্ছে যে ঠিক বেলা 4টেই তিনি কেরানি 2জন ও মেয়ে টাইপিস্ট তন্দ্রাকে ছুটি দিয়ে দিচ্ছেন। ঠিক সন্ধ্যার মুখে মুখে একজন মক্কেল আসে বলে তিনি অফিসে বসে থাকেন। কিন্তু যারা আসে মক্কেল তারা কোনো দিনই নয়। অন্যদিনের মতো সেদিনও দেখা গেল রাত 8টায় একজন লোককে ধীরে ধীরে মিস্টার পালিতের অফিসে প্রবেশ করতে। পরনে তার কালো স্যুট, মুখে একটা গগলসের মতো কালো আবরণ। আগন্তুককে দেখে মিস্টার পালিত উঠে দাঁড়ালেন সসম্মানে। আগন্তুক প্রশ্ন করল, তাহলে এধারের কত দূর? মিস্টার পালিত বললেন, তন্দ্রার কাছে একটি ছেলে আসে মাঝে মাঝে, অসীম না কি যেন নাম, গরিব আর গোবেচারা গোছের। টাকার লোভ দেখিয়ে ওকে রাজি করানো যাবে। খুব ভালো। আমার কিন্তু ওই পরিমাণ। জানি মিস্টার পালিত, আপনি মক্কেলদের যে পরিমাণ টাকা খেয়ে বসে আছেন সেটা পূরণ করতে হবে। আগে হ্যাঁ, মানে বুঝতেই তো পারেন। বেশি কথা বলার প্রয়োজন নেই। সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলে 1 লাখ আপনি পাবেন। আর একটু বেশি বেশি লোভ ভালো নয় মিস্টার পালিত। প্রবোধ সমাদ্দারের সম্পত্তির পরিমাণ 25 লাখের বেশি নয়। তার মধ্যে তার উইলে অন্যরা প্রায় 1,05,000 পাচ্ছে। বাকি 20-র মধ্যেও। আচ্ছা আচ্ছা, তাই হবে। তাহলে ওদিকের কথাবার্তা চলল। প্রতিটি কথার মধ্যে কি সুগভীর চক্রান্ত, কি কূট রহস্যের জাল বিস্তার করে দুটি নিরীহ তরুণ আর তরুণীকে যে তার মধ্যে জড়ানো হলো তা সংক্ষেপে বর্ণনা সম্ভব নয়। তারই প্রতিক্রিয়া চলল পরবর্তী অজস্র ঘটনাগুলির মধ্যে। বিদায় নেবার সময় মিস্টার পালিতের পিঠে একটা চাপড় মেরে আগন্তুক বলল, আমি তাহলে নন্দনবাগান বস্তির বিনয়কেও কাজে লাগিয়ে দিচ্ছি। দেখবেন আপনার দিক থেকে যেন সব ঠিক থাকে। ধূর্ত হাসিতে মুখখানা ভরিয়ে তুলে মিস্টার পালিত বললেন, আপনার কোনো দুশ্চিন্তা নেই সর্দার বলবন্ত খা। প্রবোধ সমাদ্দারের বাগান বাড়িতে আবার আমাদের দেখা হবে। অসীম সেনগুপ্তের জীবনটা ভগবান বিচিত্র এক ধাতুতে তৈরি করেছিলেন। মাঝে মাঝে সেভাবে স্বর্গ নরক, ধর্ম অধর্ম, নীতি দুর্নীতি এসব কথাগুলো শুধু মানুষের সৃষ্ট কাল্পনিক কতগুলি ব্যাপার। সারা জীবন সৎ পথে কাটিয়েও
মানুষ একটা পয়সা উপার্জন করতে সক্ষম হয় না, অথচ সামান্য এতটুকু নীতিভ্রষ্ট হয়েও বহু লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। তার এসব কথা ভাববার উপযুক্ত কারণ ছিল। আজীবন সে দারিদ্র্যের মধ্যে কাটিয়েও প্রচুর বিদ্যা অর্জন করেছে, কিন্তু আজ পর্যন্ত সে উপযুক্ত কোনো কাজের সন্ধান পেল না। তাছাড়া সম্প্রতি তন্দ্রা নামে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং দুজনে পরস্পরকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও তারা বিবাহ করতে পারছে না কেবলমাত্র অর্থের অভাবের জন্য। এই চিন্তাটাও অসীমকে অহরহ দগ্ধ করছে। যদি সৎ পথে সারা জীবন কাটিয়েও সে প্রিয়জনের মুখে হাসি ফোটাবার মতো সামান্য অর্থ উপার্জন করতে না পারল, কি প্রয়োজন আর নীতি দুর্নীতির বড় বড় সব বাঁধাবুলির? মেসে টাকা বাকি পড়েছে, জামা কাপড় ধোপার বাড়িতে আটকা আছে, অথচ কোনো দিক থেকে একটা পয়সা আসার পথও তার সামনে খোলা নেই। দেশবন্ধু পার্কের একটি নিরালা কোণে একখানা বেঞ্চির উপর বসে বসে অসীম এইসব ভাবছিল, কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হল না তার এ দুর্ভাবনা। ভগবানের প্রেরিত দূতের মতো কে একজন যেন পাশ থেকে বলে উঠল, টাকা রোজগার করবেন? টাকা? টাকা? অবাক বিস্ময়ে প্রশ্ন করে অসীম। হ্যাঁ, 500 টাকা। 500? অসীমের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। অগ্রিম 250 আর বাকি 250 কাজ শেষ হলে। কিন্তু কি কাজ করতে হবে আমাকে? বেশি কিছু নয়, শুধু একটা চিঠি পৌঁছে দেওয়া। কিন্তু আপনি কে? আমি একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানির লোক। আমি নিজে কোনো কারণে যেতে পারছি না বলে আপনাকে পাঠাচ্ছি। আজ রাত 9টায় এই চিঠিখানা দক্ষিণেশ্বরের জমিদার প্রবোধ সমাদ্দারের বাগান বাড়িতে তার হাতে পৌঁছে দিতে হবে। তিনি সেই সময় চিঠিখানার জন্য বাইরের বৈঠকখানা ঘরে অপেক্ষা করবেন। কিন্তু যে কোনো একজন ছোকরাও তো এ কাজ করতে পারে না। সকলকে গুরুত্বপূর্ণ কাজে বিশ্বাস করা চলে না। তা বটে। আর তাছাড়া এই চিঠিখানা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। কে কোথায় ফেলে দিয়ে হয়তো বলবে দিয়ে এসেছি। তাছাড়া কৌতূহলের বশে কেউ এটা খুলে দেখে, তাও আমরা চাই না। বুঝেছি। আপনি তাহলে সম্মত? হ্যাঁ। কই চিঠিটা দিন। এই নিন চিঠি। আর এই তারায় 25খানা 10 টাকার নোট আছে। 250। কাজ শেষ হলে কাল সকালে আপনি এই পার্কে আমার কাছ থেকে আরও 250 পাবেন। অসীমের মনে চকিত দ্বিধা। কোনো অভিসন্ধি এর পেছনে লুকোনো নেই তো? কিন্তু তার মতো একজন সাধারণ লোককে অভিসন্ধির মধ্যে জড়িয়ে কার কি লাভ হবে? অসীম সম্মত হল। টাকাটা গুনে পকেটে রেখে চিঠিটা বুক পকেটে রাখল। নমস্কার জানিয়ে লোকটা চলে যায়। ভাবতে থাকে তার সুদিন বোধহয় এবার ফিরে আসবে। সর্বপ্রথম সে একটা খাবারের দোকানে ঢুকে কিছু খেয়ে নেয়, তারপর চিন্তিত মনে নতুন কাজের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু তখন কি সে জানত যে পরবর্তী ঘটনাচক্র তার বিরুদ্ধে রচনা করবে চক্রান্তের জাল, আরও বিপদের মধ্যে ঠেলে দেবে তাকে? অমাবস্যার নিশতি রাত। রাত 8টার পর থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। দিকচক্রবাল আধারের আলিঙ্গনে নিজেকে সঁপে দিয়ে নিঃশব্দে প্রহর গুনছে। মেঘে মেঘে সূচিত হচ্ছে কোন একটা বিষাক্ত চক্রান্তের ঘন কালো ছায়া। তারই ভয়ে যেন আজ সারা পৃথিবী তন্দ্রাতুর। বহু দূরে একটা বড় গাছের মাথায় কট কট শব্দে বাজ পড়ল। কিন্তু একজন লোককে একটি বাস থেকে দক্ষিণেশ্বরের মোড়ে নেমে দুর্যোগ উপেক্ষা করেও সজোরে এগিয়ে যেতে দেখা গেল। তার ভাবভঙ্গি দেখে মনে হয় পৃথিবীর বুকে যত বড়ই দুর্ঘটনা ঘটে যাক না কেন, সে তার কর্তব্য পালন করবেই। এই লোকটাই যে আগের পরিচ্ছেদে বর্ণিত অসীম, তা না বুঝিয়ে বললেও চলবে। একটি বিরাট বাগান বাড়ির সামনে এসে দাঁড়িয়ে এসে চিন্তা করতে লাগলো কী উপায়ে ভেতরে প্রবেশ করা যায়। বৃষ্টি তখনও কমে আসেনি। লোকটার জামা কাপড় ভিজে একসা হয়ে গেছে। কিছুক্ষণ ইতস্তত করে সে সদর দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করল। অবাক হয়ে গেল লোকটা। কই চাকর দারোয়ান
কারো টিকির সন্ধানই তো পাওয়া যাচ্ছে না। বাগান পেরিয়ে বাইরের বৈঠকখানা ঘর, দরজাটা বাইরে থেকে বন্ধ। পেছনে জানলা দিয়ে লোকটি ঘরের মধ্যে প্রবেশ করল। পকেট থেকে চিঠিটা বের করে হাতে নিয়ে দেখে জমিদার প্রবোধ সমাদ্দার একটা চেয়ারের ওপর শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। মিনিট খানেক চিন্তা করল লোকটা, তারপর ডাকল, শুনছেন স্যার, আপনার চিঠি। কোনো উত্তর নেই। কি করবে তা ঠিক করতে না পেরে অসীম এগিয়ে গিয়ে লোকটির গায়ে হাত দিল। এ কি, দেহ যে বরফের মতো ঠান্ডা! জমিদার প্রবোধ সমাদ্দার তবে মারা গেছেন? কিন্তু কে তাকে মারল? আর এ তো সাধারণ মৃত্যু নয়, একখানা রক্তমাখা ছোড়া পাশে পড়ে আছে। কে তবে ওকে হত্যা করল? অসীম কি করবে ঠিক করতে পারল না। ঘর থেকে চলে যাওয়া এখন সর্বোৎকৃষ্ট উপায়। কিন্তু চলে যাওয়ার অবসর অসীমের মিলল না। শোনা গেল দরজা খোলার শব্দ। কে? অসীম পেছন ফিরে তাকাল। একজন লোক তার পেছনে দাঁড়িয়ে, তার মুখখানা একখানা কালো মুখোশের আড়ালে আবৃত। অসীম একপাশে সরে গেল। সঙ্গে সঙ্গে মাথার উপর পড়ল প্রচণ্ড একটা আঘাত। একটা লোক ডান্ডা দিয়ে যেন পেছন থেকে অসীমের মাথায় সজোরে আঘাত করেছে। অসীমের চোখের সামনে অখণ্ড আঁধার। অস্ফুট একটা শব্দ করে অজ্ঞান হয়ে পড়ল সে। তুমুল কলরবের শব্দে জ্ঞান ফিরে এলো অসীমের। সহস্র রজনীর নিদ্রা শেষে জেগে উঠল যেন। মাথার মধ্যে ঝিমঝিম করছে। কি করে কি ঘটল তা ভালো করে বুঝবার আগেই সে দেখতে পেল একদল লোক ঘরের মধ্যে প্রবেশ করল সশব্দে। অনেকগুলি কণ্ঠের মিলিত কলরব কানে গেল তার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। সবচেয়ে সম্মুখে যে লোকটি প্রবেশ করেছিল সে প্রশ্ন করল, কি নাম হে তোমার? তোমাকে তো দাগে আসামি বলে মনে হচ্ছে না। উত্তর আরেকজন বলল, আমি ঘরের মধ্যে ঢুকে দেখলাম ও ঠিক জমিদার বাবুর পাশে ছোড়া হাতে দাঁড়িয়ে। ভয় পেয়ে আমি ছুটে গিয়ে টেলিফোন করলাম। অন্য লোকগুলো একসঙ্গে বলল, আচ্ছা বদমাস তো, কিন্তু ও বেটা জখম হলো কি করে? প্রথমে যে লোকটি প্রবেশ করেছিল তার দিকে চেয়ে অসীম বুঝতে পারল যে সে পুলিশের লোক, বোধহয় দারোগা। সে বলল, সত্যি ও জখম হলো কি করে মিস্টার শর্মা? মিস্টার শর্মা জমিদার প্রবোধ বাবুর প্রাইভেট সেক্রেটারি। তিনি বললেন, ঠিক বুঝতে পারছি না, তবে আমি পুলিশে ফোন করে এসে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। পালাতে গিয়ে বোধহয় আছাড় খেয়ে পড়ে জখম হয়েছে আর কি। তা হতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে ওই টেবিলের কোণে মাথা ঠুকে। তার কথা শেষ হলো না। অসীম চিৎকার করে উঠল, না না, ওসব মিথ্যে কথা দারোগাবাবু। আমার মাথায় পেছন থেকে আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলা হয়। কে মাথায় আঘাত করল? পেছন থেকে আঘাত করেছে, দেখতে পাইনি। কিন্তু তুমি এ ঘরের মধ্যে প্রবেশ করলে কেন? একটা প্রাইভেট গোয়েন্দা ফার্ম থেকে একটা চিঠি তাকে দিতে এসেছিলাম গোপনে। কোথায় সে চিঠি? পকেটে হাত দিয়ে অসীম দেখল চিঠিটা নেই, কিন্তু সেটা ছিল তার হাতে। হাত থেকে সেটা তবে গেল কোথায়? আগে সেটা তো দেখতে পাচ্ছি না এখন। নিশ্চয় যে আঘাত করেছিল সেই ওটা সরিয়েছে। মিথ্যে কথা, বললেন প্রবোধ সমাদ্দারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মা। চিঠির কথাটাও যেমন মিথ্যা, পেছন থেকে আঘাতও তেমনি। ধরা পড়ে ওরকম গাঁজা চালিও না হে বাপু, বুঝলে? সত্যি মশাই, এ লোকটার সবই কেমন যেন অদ্ভুত। কথা নেই বার্তা নেই হঠাৎ এসে প্রবোধবাবুকে খুন করে নিজে অজ্ঞান হয়ে পড়ল। এখন বলছে আবার কি এক চিঠির কথা। দারোগা সাহেব গম্ভীরভাবে মন্তব্য করলেন, চলো হে, এখন কিছুক্ষণ হাজত ঘরটা দেখে আসবে। অসীমের এতক্ষণ মনে হচ্ছিল সে বোধহয় স্বপ্ন দেখছে, কিন্তু এ তো তা নয়। এ নির্মম রূঢ় বাস্তব, কঠোর সত্য। জমিদারবাবু মৃতদেহের পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া সে সত্যিই ছোড়াটা তুলে একবার হাতে করে দেখেছিল। ওতে তার হাতের ছাপ থাকাও আশ্চর্য নয়।
সব দিক থেকে তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ। এদিকে তার চিঠির কোনো অস্তিত্ব নেই। কে তার কথা বিশ্বাস করবে? অসীমের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে শুধু বলল, বিশ্বাস করুন দারোগাবাবু, আমি নির্দোষ। আমি ওসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দারোগাবাবু নিষ্ঠুর হাসি হেসে শুধু বললেন, ধরা পড়লে সকলেই কথা বলে হে, বুঝলে? দুদিন ঠান্ডা গারদে রাখলেই সব কিছু ঠিক ঠিক বলে ফেলে। অসীম বুঝতে পারল সব চেষ্টা নিষ্ফল। তার উদ্ধারের কোনো আশা নেই। তার হাতে হাতকড়া পরানো হলো। দুজন পুলিশ বন্দুক উঁচিয়ে তার সামনে আর পেছনে এসে দাঁড়ালো। তারপর তাকে নিয়ে দারোগাবাবু যাত্রা করলেন থানার উদ্দেশ্যে। দরজার কাছে পৌঁছতে একটি মেয়ে হঠাৎ বিপুল বেগে ঘরের মধ্যে প্রবেশ করল। তন্নি যুবতী, দু চোখে তার জল টলমল করছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে সে বলল, বাবাকে যে এরকম নির্মমভাবে হত্যা করেছে তার উপযুক্ত শাস্তির জন্য আমি সবকিছু অর্থ ব্যয় করতে প্রস্তুত দারোগাবাবু। দারোগাবাবু মিস্টার শর্মার দিকে চাইলে তিনি বললেন, ইনি হচ্ছেন মৃত জমিদার প্রবোধবাবুর একমাত্র কন্যা বীণা। পিতার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারিণী হবেন ইনি। অবশ্য তার উইলের কথা আমরা জানি না, তবে এছাড়া আর কি হতে পারে? দারোগাবাবু শোকাচ্ছন্ন বীণার দিকে তাকিয়ে বললেন, আপনি অত অধীর হবেন না বীণা দেবী, এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি অবশ্যই করব। অসীমের মনে হলো সারা রাত্রিটা যেন কেটে গেছে কোন একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। পত্রবাহক চিঠি, জমিদার বাড়ি, খুন, এই গারদ, সবে যেন বিরাট এক দুঃস্বপ্নের এক একটি অংশ। ভোর হবার সঙ্গে সঙ্গে প্রভাতের আলো এসে ছড়িয়ে পড়ল পৃথিবীর বুকে। অসীম উঠে এসে ভাবতে লাগল, তার দুঃখের সময় নিশ্চয়ই কেটে গেছে। এবার বোধহয় প্রকৃত হত্যাকারী ধরা পড়বে। বেলা প্রায় 9টা। একজন পুলিশ অফিসার তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর হুকুম দিতেই অসীমের হাতকড়াটা খুলে ফেলা হলো। অসীম বলল, ওফ, বাঁচালেন মশাই, হাতটা যেন খসে পড়ছিল। অফিসার অসীমের হাতের একটা ছাপ নিলেন। তারপর ছোড়ার উপরে যে ছাপ ছিল তার সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে গম্ভীর মুখে বললেন, না, আপনাকে বাঁচাবার কোনো উপায়ই দেখছি না আমি। কেন? ছোড়ার উপর আপনার হাতের ছাপ। তা হতে পারে, ছোড়া মেরে হত্যাকারী সেটা মেঝের উপর ফেলে রেখেছিল। আমি সেটা ওভাবে পড়ে থাকতে দেখে তুলে ধরে দেখেছিলাম যে ওটা দিয়ে জমিদার বাবুকে খুন করা হয়েছে কিনা। কিন্তু হত্যাকারী বা পৃথক কারো হাতের ছাপ তো এতে নেই। বুঝতে পারছি ঘটনাচক্র আমার বিপক্ষে। আচ্ছা, এখানকার প্রধান অফিসারের সঙ্গে কি দেখা হতে পারে? কেন? একটা ফোন করব। আচ্ছা চলুন, দারোগাবাবুর কাছে নিয়ে যাই আপনাকে। বেশ, চলুন। তিনি অনুমতি দিলে। সে অনুমতি অসীম সহজেই পেল। অসীম তখন ফোন করল তন্ত্রার কাছে। সবকিছু ঘটনা জানিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করল। কিন্তু এই টেলিফোনই কিভাবে ঘটনাচক্রকে আরও জটিলতার দিকে মোড় ফিরিয়ে দিল, এ সম্বন্ধেই পরবর্তী পরিচ্ছেদগুলোতে আলোচনা চলবে। প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সুনাম এবং তার আধুনিক উপায়ে উন্নত শ্রেণীর কার্যপদ্ধতির কথা তন্দ্রা জানত। ইতিমধ্যে হঠাৎ সেদিন পথের মাঝে সেই ঘটনাটিকে উপলক্ষ করে দীপকের সঙ্গে তার আকস্মিক পরিচয় ঘটে গেল। তন্দ্রা তাই ভাবল, দীপকের সাহায্য নিলেই তার সবচেয়ে বেশি সুবিধে হবে এ ব্যাপারে। অসীমের টেলিফোন পেয়ে সেই দিনই সকালে দীপকের সঙ্গে দেখা করে তার সাহায্য প্রার্থনা করল সে। দীপক সবকিছু শুনে বলল, দেখুন তন্দ্রা দেবী, আপনার কেসটা সত্যিই কৌতূহল উদ্দীপক। আমার মনে হয় এর মধ্যে কোনো জটিল রহস্য লুকানো রয়েছে। এই কথা আপনার মনে হলো কেন? অনেকটা অনুমান। তবে একটা কথা, যদি আপনার বন্ধুই সত্যিকারের অপরাধী বলে আমি তদন্তের ফলে জানতে পারি,
তবে তাকেও আমি গ্রেপ্তার করতে বাধ্য হব। তন্দ্রা হেসে বলল, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি যতদূর তাকে দেখেছি এবং চিনেছি তাতে খুন তো দূরের কথা, সামান্যতম কোনো দুর্নীতিপূর্ণ কাজ করাও তার দ্বারা অসম্ভব। অবশ্য সেটা তদন্ত সাপেক্ষ। তা তো বটেই। আমি প্রথমেই থানায় গিয়ে তার সঙ্গে দেখা করতে চাই। তবে তিনি যদি সত্যি নির্দোষ হন, আমি স্থির নিশ্চয় যে তাকে মুক্ত করতে সক্ষম হব। আপনার উপরে সে বিশ্বাস আমার আছে মিস্টার চ্যাটার্জি। আমি জানি অসীমবাবু একমাত্র আপনার সাহায্যে মুক্তি পেতে পারেন। যাক, আপনি আপনার কাজের জন্য এই অগ্রিম টাকাটা। ধন্যবাদ। কাজ শেষ না হলে আমি কখনো অগ্রিম টাকা গ্রহণ করি না তন্দ্রা দেবী। ও আচ্ছা, আমি তাহলে আজকের মতো উঠি। আশা করি সাধ্যমতো আপনি আমায় সাহায্য করবেন। নমস্কার জানিয়ে তন্দ্রা ঘর থেকে বেরিয়ে পড়ে। দীপক প্রথমে গিয়ে দেখা করল দক্ষিণেশ্বর থানার দারোগার সঙ্গে। সেই রাত্রে যে দারোগা তদন্তে বের হয়েছিলেন তার নাম মিস্টার প্রামাণিক। দীপকের নাম শুনেই মিস্টার প্রামাণিক তাকে সাদর অভ্যর্থনা জানালেন। তারপর বললেন, আপনি আসামিকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করলেও ঘটনা পরম্পরায় যে সব কিছু প্রমাণিত হচ্ছে তাতে কিছুতেই তাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। পৃথিবীর অনেক অসম্ভব জিনিসই পরে সম্ভব হয়ে দেখা দেয় মিস্টার প্রামাণিক। অবশ্য আপনার তদন্তের পদ্ধতি আলাদা। সে যাই হোক, আসামি কী ধরনের কথা বলছিল তা কি আপনার মনে আছে? সে নাকি কার একখানা চিঠি বহন করে নিয়ে গিয়েছিল। ঘরে ঢুকে সে দেখতে পায় প্রবোধবাবু মৃত অবস্থায় পড়েছিলেন, আর পাশে পড়েছিল রক্তমাখা একখানা ছোরা। সে ছোরাখানা হাতে তুলে নিয়ে দেখতে থাকে। এমন সময় তার মাথায় পেছন থেকে কে যেন আঘাত করে, তার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন তার সঙ্গে দেখা করা সম্ভব হবে কি? অবশ্যই। বেশ, তাহলে তাকে এখানে আনতে বলুন। মিস্টার প্রামাণিকের আদেশে তখনই দুজন পুলিশ কনস্টেবল অসীমকে এনে উপস্থিত করল। তার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দীপক প্রশ্ন করল, আপনি যে চিঠিটা নিয়ে এসেছিলেন সেটা কে দিয়েছিল আপনাকে? দেশবন্ধু পার্কে একজন অচেনা লোক আমার সঙ্গে দেখা করে বলে যে চিঠিটা পৌঁছে দিলে সে আমাকে 500 টাকা দেবে। 250 টাকা সে আমাকে অগ্রিম দিয়েছিল। আপনি ঘরে ঢুকে কি প্রবোধবাবুকে আহত দেখতে পান? আহত নয়, মৃত। সে রাতে কি খুব দুর্যোগ ছিল? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছিল তার কিছুক্ষণ আগেই। বুঝেছি। আচ্ছা, তন্দ্রা দেবীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের? মাস তিনেক তো বটেই। আচ্ছা, আপনি যেতে পারেন। অসীম চলে গেলে দীপক মিস্টার প্রামাণিকের দিকে চেয়ে বলল, চলুন এবার ঘটনাস্থলের দিকে গিয়ে ব্যাপারটার মোটামুটি আরও কিছু তদন্ত করা যাক। মিস্টার প্রামাণিকের সঙ্গে দীপক যাত্রা করে প্রবোধবাবুর বাগানবাড়ির দিকে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সাহিত্যিক স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি সিরিজের একটি উপন্যাস বিজয়িনী তন্ত্রা এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।